আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি হবে দর্শক, আমি একটা লাইন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বড়লোক যেমন বড়লোক হয়, গরিব যেমন গরিব হয়, কিন্তু ছোট লোক কোনোদিন বড়লোক হতে পারে না। এই একটা লাইন দিয়ে আমার আজকের পুরো ভিডিওটা থাকবে। আমি পুরো ভিডিওতে অজস্র নমুনা আপনাদের কাছে দেখাবো। তো এর আগে বলে দিই, এখন যেহেতু রেগুলার মাঝে মধ্যে দর্শক আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, এই জন্য অনেক আপুরা হয়তো মন খারাপ করেন, প্রশ্ন করেন। চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। বাট এর মধ্যে কিছু জিনিস মাঝে মধ্যে মনে পড়ে বা ভাবলেও যেন কেমন লাগে। দেখুন দর্শক, রেগুলার ভিডিও দেই না বা হয়তো স্বল্প সময়ের ভিডিও দেই, যারা রেগুলার দেখেন, যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো সেই জিনিসটা অভাব বোধ করেন। আচ্ছা ভাইয়া তো আজকে ভিডিও দিল না, তারকাদের গল্প তো আজকে অ্যাবসেন্ট ছিল ইউটিউব থেকে, হয়তো সেই জায়গাটাতে আপনাদের অভাব বোধ হয়। কিন্তু ভাবুন তো, যেদিন আসলেই বিদায়ের ঘন্টার বেজে যাবে যে আমার আসলে ইউটিউব থেকে আজকে বিদায় নিতে হবে, যেদিন আমি আজকে আপনাদের কাছ থেকে যে সময় আসবে যেদিন আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব, সেদিন আসলে সবার কেমন লাগবে। এখন তো আপনাদের মাঝে আসি, অনিয়মিত হলেও আসি, দুই একদিন পর হোক, দুই তিন দিন পর হোক আসি, তো হয়তো একদিন একটা ভিডিও দেই বা আপনাদের সাথে কথা হয়। বাট যেদিন পার্মানেন্টলি তারকাদের গল্প আর কথা বলবে না, সেদিন সবার কেমন লাগবে। হয়তো বলতেও যেমন খারাপ লাগে, হয়তো আপনাদের কাছে যারা এত বছর দেখে আসছেন তাদের কাছেও খারাপ লাগবে। বাট চেষ্টা করব দীর্ঘ সময় যেন আপনাদের মাঝে থাকতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার আজকের ভিডিওটা আসলে কী নিয়ে থাকবে দর্শক। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে কিছু নমুনা দেখাবো, অনেকগুলো নমুনা দেখাবো। ইনফ্যাক্ট যে ছোটো লোক কেন বড় লোক হতে পারে না, আসলে ছোটো লোক পরিবারটা এখানে কী। আর এই ছোটোলোক পরিবারের কথা বলতে গেলে অবশ্যই সবার আগে নাম চলে আসবে বাপ্পি আর তিশার, এটা আমরা সবাই জানি। আর আজকে তাদের পাশাপাশিও আরেকজনকে নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে তানজিলা। হ্যাঁ, এবং মিম, তাদেরকে নিয়েও কিছু কথা বলবো। তানজিলাকে নিয়ে কথা বলবো এই কারণেই, আমার গতকালকে ভিডিওটা ছিল অসম্পূর্ণ ভিডিও, কিছু কথা মিসিং আছে, যেগুলো আমার আজকে বলাটা আমি মনে করি ম্যান্ডেটরি হয়ে গেছে। তো যাই হোক দর্শক, আমি বাপ্পি তিশাকে নিয়ে আজকে যে কথাটা বলবো সেটা থাকবে সম্পূর্ণভাবে বাপ্পি তার ফুপির বাসায় ঘুরতে গিয়েছিল, আপনারা জানেন। তো সেইখানকার কিছু ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এগুলো শেয়ার করাটা আমার কাছে খুবই জরুরি মনে হয়েছে। সো দর্শক, ইন্ট্রোডাকশনটা শেষ করেই আমি এখন মেইন ভিডিও শুরু করতে যাচ্ছি। সো বেশি কথা না বেড়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকনা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি দর্শক, যে আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা আসলে প্রমাণগুলো সবই আপনাদের চোখের সামনে থাকবে। বাট এই প্রমাণটা চোখের সামনে থাকা সত্ত্বেও আপনাদের অনেকের ক্যাচ করতে অসুবিধা হবে, এই জন্য আমার এই ভিডিওটা দেওয়া। প্রথমে শুরু করি তানজিলাকে নিয়ে দর্শক। আজকে আমি একটু তানজিলাকে নিয়ে শুরু করতে চাই। তার মুখ্য কারণ, গতকালকে যেহেতু আমি সর্বশেষ তানজিলাকে নিয়ে কথা বলেছিলাম। আপনারা জানেন গতকালকে আমি তানজিলা আসলে তার শাশুড়ির প্রতি কতটা দায়িত্বশীল, ঠিক আছে, কতটা তার শাশুড়ির প্রতি তার আলুবাসা, ঠিক আছে, এবং তার তার যে আসলে বলতে পারেন শ্বশুরবাড়ির প্রতি কত কৃতজ্ঞতা, এই সমস্ত নমুনা আমি দেখিয়েছিলাম। যে তানজিলা আসলে স্বার্থের জন্য, স্বার্থে পড়ে সে কীভাবে তার শাশুড়িকে ব্যবহার করছে, কিভাবে সে তার শাশুড়িকে কষ্ট দিচ্ছে, কিভাবে সে আর সাকিব মিলে সালমাকে, অর্থাৎ তানজিলা তার শাশুড়িকে একদম নিঃশেষ করে ফেলার চেষ্টা করছে। তানজিলার শাশুড়ি আগে রেগুলার ভিডিও দিলেও এখন কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছে না। এবং এখানে তানজিল এবং সাকিব কী কী অপরাধ করেছে, কী কী অন্যায় করেছে, এই সব কিছু কিন্তু আমি তুলে ধরেছি। আসলে ওই ভিডিওতে তানজিলের কিছু আচরণের পাশাপাশি কিছু জিনিস আমার মিস হয়ে গেছে বলা, ঠিক আছে। কারণ গতকালকে আমি যেহেতু তানজিলার শাশুড়ি এবং তার সম্পর্কে সব কিছু বলেছি, তানজিলার একান্ত ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার কিছু বলা হয়নি। আচ্ছা, তানজিলা তো প্রেগনেন্ট দর্শক, এটা আপনারা জানেন, এটা আমরা জানি, সবাই জানি। তো এই প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অনেক টাফ হয়। একটা মেয়েকে যদি আমরা প্রশ্ন করি যে আপু, আপনার প্রেগনেন্সি জার্নিতে আপনার কী কী সাফারিংস হয়েছে, বা আপনার ফিজিক্যাল আপনার কী কী কষ্ট হয়েছে, বা আপনার এই কষ্টটা উতরানোর জন্য আপনি কী কী স্টেপ নিয়েছেন, দেখবেন উনি কিন্তু অনেকগুলো কথা বলবে। কিন্তু তানজিলাকে দেখুন, তানজিলা সে প্রেগনেন্ট, অবশ্যই তো শারীরিক কষ্ট হওয়ার কথা, যেহেতু একটা প্রেগনেন্সি ইটসেলফ ইজ আ
রিস্ক ফ্যাক্টর, এটা আমরা সবাই জানি, কারণ পুরো প্রেগনেন্সি জুড়ে কিন্তু যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তানজিলের প্রেগনেন্সির মধ্যে তানজিলা যেভাবে চলাফেরা করে, আমি জানি না আপনারা কজন আপুরা আপনাদের প্রেগনেন্সিতে এভাবে চলাফেরা করেছেন। তানজিলাকে ভাই আমি যতই দেখি ততই কেন জানি অবাক হতে থাকি। কারণ আপনারা দেখবেন তানজিলা যে শর্ট ভিডিওগুলো আছে, সে শর্টসগুলো ছাড়ে, সেখানে তানজিলা যেভাবে করে উচ্ছৃঙ্খল পোশাক আশাক করে নাচন কাদন করে, এটা কিন্তু আসলে কোনো প্রেগনেন্সি মহিলার ক্ষেত্রে আমি দেখিনি। আমার মা বোনেরাও তো প্রেগনেন্ট হয়েছে, আমার ফুপু খালা মামাইরাও তো প্রেগনেন্ট হয়েছে, তাদেরকে আমি কখনো এভাবে দেখিনি। তারা কঠিনভাবে পর্দা করেছেন। সবচেয়ে বড় বিষয় কি দর্শক, তানজিলা না পর্দা করে, তাকে যখন আপনারা হসপিটালে যেতে দেখেছেন, সে না বোরখা পরে, তাকে না বোরখা কিনে দেওয়া হয়েছে। সে না বোরখা পরে, পর্দা করে। তাহলে আমার কাছে একটা জিনিস জানতে চাই আমি আপনাদের কাছে, এটাকে কেমন পর্দা বলে? যে পর্দাতে তানজিলা যখন ডক্টরের কাছে যায়, ঘরের বাইরে যায়, তখন বোরখা পরে হাঁটে, কিন্তু যখন ফেসবুকে এবং যখন ইউটিউবে সে ভিডিও দেয়, তখন সে অর্ধ উলঙ্গ হয়ে, তার যে বোরখা তো দূরেই বাদ দিলাম, তার যে নর্মাল পরনের যে কাপড়টা, সেটা একটা মহিলার ক্ষেত্রে পরনের কাপড়ের মধ্যে সবচাইতে আমি মনে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওড়নাটা। সে তার ওড়নাটা আসলে পরার জন্য পরে, নাকি একটা জামার সাথে একটা ওড়না ফ্রি দেয় সেই কারণে পর, আমার আসলে এটা জানাটা অনেক জরুরি। কারণ একটা ওড়নার কিন্তু আলাদা বিশেষ কাজ আছে। মানুষ যখন পায়জামা পরে, সেটা পায়জামার একটা কাজ আছে। যখন মানুষ জামা পরে, জামার একটা কাজ আছে। যখন মানুষ ওড়না পরে, ওড়নার একটা কাজ আছে। প্রত্যেকটা আলাদা আলাদা একটা কাজ আছে। কাজ না থাকলে কিন্তু এই জামাগুলো মহিলাদের পোশাক আশাকের মধ্যে পড়তো না। যেহেতু প্রত্যেকটার আলাদা কাজ আছে, বিশেষত্ব আছে, সেটাকে ওইভাবে ব্যবহার করতে হবে। কিন্তু তানজিলার কাছে ওড়নাটা মনে হচ্ছে যেন একটা 3 পিসের একটা পার্ট মাত্র, সেটা হাতে এমনি নিয়ে চলাফেরা করলেই হবে। কিন্তু সেটা আসলে কোথায়, কোন জায়গায়, কীভাবে ব্যবহার করতে হবে, এটা তানজিলা আসলে মনে হয় জানে না। আর যদি জেনেও থাকে, তাহলে বুঝতে হবে সে স্বইচ্ছে এই কাজগুলো করছে। তাহলে প্রশ্ন এখানেই, কেন? সে যদি বোরখা পরে ডক্টরের কাছে যেতে পারে তার পর্দা মেনটেন করার জন্য, তাহলে ভিডিও দেওয়ার সময় সে ওড়নাটাকে এমন জায়গায় কেন রাখে যেখানে তাকে অর্ধ উলঙ্গ দেখা যাবে? সে ভিতরে ইনার গার্মেন্টস কী পরে সেটা কেন দেখা যাবে? তার শরীরের প্রত্যেকটা অবয়ব কেন বাইরে থেকে বোঝা যাবে? এটাকে কোন ধরনের পর্দা করা বলে? আর এই পর্দা বেপর্দাহীন এই যে নাচন কাদনগুলো আছে, এগুলোকে কে প্রমোট করছে? এগুলো ভিডিও করছে কিন্তু সাকিব। তানজিলা যখন বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে নাচানাচি করছে এরকম উশৃঙ্খলভাবে, অর্ধ উলঙ্গভাবে, সেইগুলোকে এডিট করছে কিন্তু সাকিব, ক্যামেরা ধরে ভিডিও করছে সাকিব। তার মানে সাকিব দেখছে তার বউ এভাবে অর্ধ উলঙ্গ হয়ে পড়ছে এবং তার শরীরের ভিতরে সব কিছু বোঝা যাচ্ছে, অবয়ব দেখা যাচ্ছে, ভিতরে ইনার গার্মেন্টস শো হয়ে যাচ্ছে, এবং ওড়নাটাও তানজিলা ঠিক মতো পড়ছে না। এগুলো দেখার পরও সাকিব তানজিলার প্রত্যেকটা জিনিস ভালো করে ভিডিও করছে, মানে একদম জুম করে করে দেখাচ্ছে। তাহলে এটা দিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যেতে পারে না, আমি বলবো একদম আনডাউটেডলি, নিঃসন্দেহে একটা জিনিস এখানে প্রমাণ সহকারে বলা যেতে পারে, সাকিব স্বইচ্ছায় তার বউকে এরকম জায়গায় নামিয়ে দিয়েছে যেন তার বউকে দেখিয়ে, বউকে বিক্রি করে, বউয়ের অশ্লীল ভিডিও মেক করে সাকিব ভালো অ্যামাউন্টের টাকা রেডি করতে পারে, ভালো অ্যামাউন্টের টাকা ম্যানেজ করতে পারে। নাহলে দেখুন, সাকিবের সামনে যখন তানজিল এভাবে উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি করছে, তার পোশাক আশাক বের করে ফেলছে, ভিতরে সব কিছু দেখিয়ে ফেলছে যেন বিশ্বের সমস্ত মানুষ তানজিলার ভিতরের জিনিস সব কিছু দেখতে পারে, এবং সাকিব এটাকে ভিডিও করছে, এর অর্থ কী দাঁড়ায়? তার মানে সাকিব নিজেই চাচ্ছে তানজিলাকে দেখে মানুষের আকর্ষণ বোধ করুক, তাদের ভিডিও বেশি বেশি দেখুক, শেয়ার করুক, কারণ যত বেশি ভিউ হবে তত বেশি ডলার হবে, তত বেশি টাকা হবে, তত বেশি মজ মাস্তি হবে। তার মানে সাকিবের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি আগে থেকেই বলছিলাম, সাকিবকে আদৌ তানজিলাকে ভালোবাসে নাকি সাকিব তানজিলার টাকাকে ভালোবাসে, একটাবার ভেবে দেখবেন দর্শক। কারণ আমি তো অনেক বলেছি, আসলে এখন এগুলো বলার সময় না, এখন খালি প্রমাণ দেওয়ার বিষয়। প্রমাণ তো অনেক দিয়েছি, আবারও দিচ্ছি, এর বাইরে আমার আর বলার কিছু আছে বলে মনে হয় না। কারণ এই গতকালকে দেখলাম তানজিলার আরেকটা নাচন কাদনের ভিডিও, মানে এটা আপনারাও বলেছেন, আমি আসলে নিজেও দেখে হতবাক যে তানজিলা ওড়না কেন পরে। আমি প্রথম প্রশ্ন করবো সে ওড়না কেন পরে, বরং আমি বলবো সে যে 3 পিস কিনে সে তো টাকা অপচয় করে, তার হচ্ছে 2 পিস কিনা। সে 3 পিস কিনে মানে তাকে একটা আলাদা ওড়না দেয়, এবং ওড়নার কোনো কাজ সে করে না, বরং এই ওড়নার টাকাটা সে অকারণে ফাও পেমেন্ট করে, কারণ সে তো ওড়না পরেই না। সো এর থেকে ভালো সে 2 পিস কিনুক। তাহলে এতে যে করে যেটা হবে, মানে তার কিন্তু ওনার খরচটা বেঁচে যাবে। আর আরেকটা জিনিস বলি দর্শক, এই জিনিসটা আসলে আপনাদেরকে বোঝানোটা আসলে খারাপ হয়ে যাচ্ছে, তা আমি তারপরে বুঝিয়ে দিই। একটা জিনিস বুঝাই, ধরেন আপনি আপনার শরীরে, ঠিক আছে, একটা জায়গায় একটা কালি দিলেন, ঠিক আছে, একটা জায়গায় কালি দিলেন, ধরেন আপনি আপনার বাম হাতে একটা কালি লাগালেন। এখন আপনি একটা বাইরে যখন গেলেন, আপনার কাছে মনে হলো যে এই কালিটা, আপনার দুজন মানুষ, আমি আরও সুন্দর এক্সাম্পল দিই, আপনারা দুজন মানুষ, ধরেন দুজনের হাতের একই জায়গায় দুজন কালি মেখেছেন। এখন দুজন এক পার্টিতে যাবেন,
এখন আপনারা যদি বুঝলেন এই কালি দাগটা মানুষ দেখলে কি বলবে, এটা তো খারাপ দেখা যাচ্ছে, যেহেতু আপনাদের হাতের মধ্যে এরকম কালি লেগেছে। এখন দুটো টেকনিক অবলম্বন করলেন যেন কালিটা দেখা না যায়। একজন টেকনিক অবলম্বন করলেন এইটা যে সে পুরো পার্টিতে হাত দিয়ে ওই কালো দাগটাকে ঢেকে রাখবে। মানে একজন বন্ধু ডিসিশন নিয়েছে সে পুরো কালি দাগটাকে, তার হাতের মধ্যে যে কালো দাগটা লেগেছে সেটাকে সে অন্য হাত দিয়ে ঢেকে রাখবে, যাতে করে কি ওই কালো দাগটা দেখতে না পারে। ঠিক আছে, একজন এই ডিসিশন নিয়েছে। আর আরেকজন ডিসিশন নিয়েছে তার কালো দাগটা যেভাবে আছে সে সেভাবে রেখে দিবে। সে এমনভাবে চলবে যেন মানুষ তার সাথে আই কন্ট্যাক্টে থাকে, তার হাতের দিকে না তাকিয়ে থাকে, মানে কে জন্য তার হাতের দিকে নজরই না দেয়, এই জন্য সে মানে ওই দিকে পাত্তাই দিবে না। দুইটা ডিসিশন নিয়েছে। এবং দেখা গিয়েছে পার্টিতে যাওয়ার পরে যে তার কালো দাগটা হাত দিয়ে ঢেকে রেখেছে তাকে বারবার মানুষ প্রশ্ন করেছে তোমার হাতে কী হয়েছে। সবার নজর সবার আগে তার হাতের দিকে গিয়েছে, কারণ তার যে অবয়বটা, তার যে দাঁড়ানোর অঙ্গভঙ্গি সেটা সবার কাছে অ্যাবনর্মাল লাগছিল। কেন হাত দিয়ে ঢেকে রাখছে, সবার আগে চোখ ওইখানে যাচ্ছিল। আমার ছোট্ট কথা দিয়ে আমি একটা জিনিস বুঝাতে যাচ্ছিলাম। দেখেন দর্শক, আপনার কোনো ফল্ট যদি শরীরে থাকে, আপনি যদি সেটা দেখাতে না চান, তার মানে আপনাকে সেটা মানুষের সামনে প্রকাশ করতে দেওয়া যাবে না, আপনাকে নর্মালভাবে থাকতে হবে, তাহলে মানুষের চোখে ধরা পড়বে না। কিন্তু আপনি যদি কোনো একটা সমস্যা থাকে এবং সেটাকে হাত দিয়ে ধরে রাখেন, তাহলে মানুষ সবার ওখানে নজর দিবে। অর্থাৎ এটা বলার কারণ হচ্ছে, দেখেন তানজিলা যেভাবে চলাফেরা করে বা যেভাবে নাচানাচি করে প্রেগনেন্সি অবস্থাতে, এবং সে তার শরীরের প্রাইভেট পার্টগুলোকে যেভাবে করে মানুষকে উপস্থাপন করতে চায়, এর থেকে ভালো আমি এই যে ওনার কথাটা বললাম না, সে ওনার না পড়লে ভালো। সে এই অর্ধ ওড়না পরবে, অর্ধ জিনিসপত্র দেখাবে, এটারও মানুষের চোখ নোংরাভাবে যাবে। এর চেয়ে ভালো না যে আপনি একদম ওড়না ছাড়াই চলাফেরা করেন, তাহলে মানুষ এত কিছু আপনাকে অবজার্ভ করে দেখবে না। আসলে দর্শক, এভাবে নোংরা করে না বললে মানুষ বোঝে না, এই জন্য আমি নোংরাভাবে বলতে বাধ্য হয়েছি। তো তানজিলা আসলে প্রেগনেন্সি অবস্থায় যেভাবে করে নাচছে, যেভাবে করে লাফালাফি করছে, আমি জানি না কজন আপুরে এইভাবে আপনারা করেছেন, বাট এটা খুবই নিন্দনীয় কাজ, আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। একটা গর্ভবতী নারী, এটা একটা খুবই সম্মানীয় জায়গায় আল্লাহ একটা নারীকে যখন মা বানানোর প্রয়াস করে, এবং সেটা ওই নারীর জন্য অনেক সম্মানীয় একটা জিনিস হয়। কিন্তু তানজিলা এই অসম্মানীয় জিনিসটাকে যেভাবে অসম্মান করছে, আমি জানি না আসলে তার কপালে কী আছে, আমি জানি না। আসলে ওদের জন্য তো ধর্মকর্ম বলতে কিছু নেই দর্শক। সো তারা আসলে আমার এই কথা অর্থ কখনো বুঝবে না। সো তানজিলাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, চলে এসে মিমের দিকে, তারপর আমি সর্বশেষ এসে বাপ্পি তিশার দিকে। মিমকে নিয়ে দর্শক কিছু কথা বলি। মিমকে নিয়ে আমি দেখলাম, মিমের ভিডিও খুব একটা দেখা হয় না, বাট একটা ভিডিওতে দেখেছিলাম শারমিন, যাকে আপনারা চ্যাপাশুটকি হিসেবে চেনেন, সেই মিমকে দাওয়াত করেছিল, ইনভাইট করেছিল তাদের বাসায়, ঠিক আছে। কিন্তু মিম যায়নি, এবং না যাওয়ার কারণ হিসেবে সে কারণ দর্শায় যে তার পা ব্যথা ছিল, তার ঠ্যাঙে ব্যথা ছিল, তার ঠ্যাঙের ব্যথার কারণে সে যেতে পারছে না, সে হাঁটতে পারছে না। ভালো কথা, অসুস্থ অবস্থায় প্রেগনেন্সিতে বেশি মুভ না করাই ভালো, কিন্তু যদি তার পায়ে ব্যথা থাকে তাহলে তো সে কোনো জায়গায় যেতে পারবে না। তো আমার প্রশ্ন, মিমে যদি পায়ে আসলে ব্যথা থাকে, তার ঠ্যাঙ্গে এত ব্যথা থাকে, তাহলে সে তার বাবার বাড়িতে কীভাবে আসলো হেঁটে হেঁটে? তখন কি তার পায়ে ব্যথা ছিল না? অর্থাৎ আমি এটা বোঝাতে যাচ্ছি, মিমের পায়ে ব্যথার একটা অজুহাত ছিল। মিম চ্যাপাশুটকি, মানে শারমিনের বাসাতে সে যাবে না। কেন যাবে না? তার ইগো, তার দেমাগ, তার ভালো লাগে না, সে যাবে না, তার সাথে মিশবে না, তার ক্লাসের সাথে সে স্যুট করে না। সো এগুলো কিন্তু একটা অহংকারের জায়গায় চলে আসে। আর আরেক দিক থেকে আমি একটা কথা বলতে চাই, আবদিয়াকে দেখলাম সারাটাক্ষণ একটা মোবাইল দিয়ে রাখে দর্শক, একটা পুরোনো মোবাইল আছে, সারাক্ষণ আবদিয়ার কাছে একটা মোবাইল দিয়ে রাখে, আবদিয়া সারাদিন সেই মোবাইলটা চাপতে থাকে, ঠিক আছে। কিন্তু আবদিয়ার স্কুলে ভর্তি করানোর কথা মিম আরও কত বছর আগে বলেছিল, খেয়াল করে দেখুন তো। যখন সে পদ্মাচরে আসে তখন, যখন পদ্মাচর থেকে সে আবার ঢাকা যায় তখন, আবার ঢাকা থেকে যখন বিক্রমপুর আসে তখন, মানে মিম যতবার এক লোকেশন থেকে আরেক লোকেশনে গিয়েছে, প্রত্যেকবার অজুহাত হিসেবে সে আবদিয়াকে রেখেছে, যে আবদিয়ার জন্য এটা করছে, আবদিয়ার ভবিষ্যতের জন্য এটা করছে। তাহলে ভাই, আবদিয়ার ভবিষ্যতের জন্য যদি মিম এত কিছু করে, এত চিন্তা করে, তাহলে এতদিন এত বছর হয়ে গেল, এখনও কেন আবদিয়াকে স্কুলে ভর্তি করানো হচ্ছে না? আবদিয়াকে কেন এখন হাতে করে দেওয়া হচ্ছে না? এখন তো আবদির উপযুক্ত বয়স হয়েছে, তাকে প্লে গ্রুপ হোক, নার্সারি হোক বা কিন্ডার গার্ডেনে হোক, তাকে একটা জায়গাতে ভর্তি করানো উচিত। কিন্তু কেন তাকে এখন পর্যন্ত এটা করানো হচ্ছে না? তাহলে মিম কেন এতদিন পর্যন্ত আবদের অজুহাত দিয়ে এসেছে সবার কাছে, যে আবদিয়াকে এই করবো, আবদিয়াকে সে করবো? কী করছে সে আবদিয়ার জন্য? কী করছে? সারাক্ষণ একটা মোবাইল দিয়ে রাখে যাতে করে আবদিয়া তাকে বিরক্ত না করে। এটা কি আসলে কোনো জীবন হতে পারে? একটা বাচ্চা মেয়েকে সারাদিন মোবাইল দিয়ে রেখে তাকে সব কিছু থেকে দূরে রাখা, যেন তাকে বিরক্ত না করে, এতে করে কিন্তু ওই বাচ্চা মেয়েটারও জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং ওই বাচ্চা মেয়ের কিন্তু শারীরিক অনেক রোগেরও কারণ হয়ে যাচ্ছে। এগুলো এখন না বুঝলেও পরে মিম অবশ্যই সেগুলো দেখবে। মিমের তো আসলে কোনো ক্ষতি হবে না দর্শক, মিম তার মতো জীবন সংসার করেই যাবে, ক্ষতিটা হবে আবদিয়ার। তার শারীরিক ক্ষতি হবে,
তার মানসিক ক্ষতিও হবে, এবং সেটা কোন পর্যায়ে ক্ষতি হবে সেটার 5 বছর গেলে আপনারা সবাই যদি ইউটিউবে থাকেন দেখতে পারবেন। যাই হোক দর্শক, অনেকগুলো কথা বললাম তানজিলার বিষয়, মিমের বিষয়। এখন চলে আসি বাপ্পি তিশার বিষয়, যাদের কিনে আসলে আমি মেইনলি কথা বলতে চেয়েছি। বাপ্পি তিশা আসলে কি করেছে? ফ্যাক্টর আসলে বাপ্পি তিশা কী করেছে এইটা না, বলতে হবে বাপ্পি তিশা কি করেনি। তাহলে আমি মনে করি আমার কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে। আচ্ছা, বাপ্পি তিশাকে নিয়ে কথা বলতে গেলে সবার আগে চলে আসবে গতকালকে বাপ্পি তিশা কই গিয়েছে। আপনারা জানেন বাপ্পি তিশা গতকালকে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল, এবং সেটা হচ্ছে গিয়ে বাপ্পি তার ফুপা ফুপুর বাসায় ঘুরতে গিয়েছে, ঠিক আছে? এবং সেটার জায়গাটা আপনারা সবাই জানেন কুষ্টিয়ার কোনো একটা জায়গাতে আর কি। তো সেখানে ভালো কথা, ঘুরতে গিয়েছে। দেখুন দর্শক, আমরা প্রথমত যদি কোনো জায়গায় ইনভাইটেশনে যাই, কার বাসায় ঘুরতে যাই বা খেতে যাই, সবার আগে কী মেনটেন করতে হয় জানেন? সবার আগে সেখানে গিয়ে কী মেনটেন করতে হয়, বা আমি যদি পার্সোনালি কারো বাসায় ইনভাইটেশন পেয়ে সেখানে ঘুরতে যাই বা খেতে যাই, সবার আগে আমাকে সেখানে ভদ্রতা বজায় রাখতে হবে, আমার পার্সোনালিটি মেনটেন করতে হবে। ভদ্রতা মানে কি? আমি একজনের বাসায় গিয়েছি, আমাকে তারা ঢুকে যেই জায়গাতে বসাবে আমি সেখানে স্ট্রেট বসে থাকবো। আমাকে যখন যা খেতে দিবে আমি সেখান থেকে অল্প অল্প করে ততটুকুই খাবো। আমি প্লেট একদম চেখে পুখে খাবো না। আমি যদি একদম চেটে পুটে খাই পুরোটা, মানুষ বুঝবে আমার মনে আরও খেতে পারতাম। সো এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে, আপনাকে কিছুটা সীমিত উপরে খেতে হবে। যেন আপনি যদি একদম চেটে পুটে সব খেয়ে ফেলেন, মানুষ বুঝবে ওই মানুষটা মনে হয় পেটে খুদে আরও খেত, তাদের কাছে আফসোস হতে পারে। সো আপনাকে এমনভাবে খেতে হবে সামনে মানুষ এটা বুঝে যে আপনি পরিতৃপ্ত হয়েছেন আর আপনি আর খেতেও পারছেন না। এভাবে বুঝাতে হবে তাদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে ভালো বোঝানোর জন্য। সো কিছু জিনিস মেনটেন করতে হয় একটা জায়গায় গেলে, ঠিক আছে? এগুলো অবশ্যই শিক্ষিত সোসাইটি ছাড়া, বাপ্পিদের মতো অশিক্ষিত সোসাইটি, মূর্খ অজাত কুজাত কোনোদিন বুঝবে না। একমাত্র এডুকেটেড সোসাইটি বুঝবে, বা এলিট ক্লাসের যারা পিপল আছে তারাই বুঝবে যে আচ্ছা আসলে ভদ্রতা কোন জায়গায় মেনটেন করতে হয়। হ্যাঁ, বাপ্পির আজকে গাড়ি আছে, বাপ্পির আজকে বাড়ি আছে, বাপ্পির আজকে জায়গা জমি আছে, বাপ্পির আম গাছ আছে, লেচু গাছ আছে, তার খেচুরি আছে, তার অনেক কিছুই আছে। কিন্তু ভাই বাপ্পির মধ্যে যেটা নাই সেটা হচ্ছে শিক্ষা, সেটা হচ্ছে ভদ্রতা, সেটা হচ্ছে ম্যানার। এই জন্য বললাম, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে টাকা হলেই বড়লোক হওয়া যায়, ঠিক আছে? আবার টাকা না থাকলে গরিব হওয়া যায়, কিন্তু ভাই ছোটলোক কখনো বড়লোক হতে পারে না, ঠিক আছে? বড়লোক হওয়ার জন্য বেশি কিছু লাগে না, মানে টাকা পয়সা থাকলেই কিন্তু হয়ে যায়। ছোটলোক বড়লোক হতে পারে, কিন্তু ছোটলোক কখনো আসলে, যেটা ভুল বলছেন এটার কথাটা, ছোটলোক বড়লোক ঠিকই হতে পারে, কিন্তু ছোটলোক কোনোদিন মানুষ হতে পারে না, ম্যানারফুল হতে পারে না। তো এখানে বাপ্পি কী করেছে আমি আপনাদেরকে একটা একটা করে বলি। বাপ্পি প্রথমত সে তার ফুপা ফুপির বাসায় ঘুরতে গিয়েছে ইনভাইটেশন পেয়ে। আচ্ছা, তো যেহেতু এখানে ঘুরতে গিয়েছে তার মানে সেখানে বাপ্পিকে অবশ্যই তাদের বাসায় গিয়ে প্রাইভেসি মেনটেন করতে হবে, ভদ্রতা মেনটেন করতে হবে। প্রথমত গিয়ে অন করেছে একটা ক্যামেরা, বাড়িতে ঢুকিনি, বাড়িতে ঢুকার আগে থেকেই, ঠিক আছে, বাপ্পি গলি দেখাচ্ছে এই যে এটা মেন রোডের সামনে গাড়ি, এটা মেন রোডের পাশে তাদের বাসা, আমার ফুপা ফুপির বাসা, এখানে এই যে দেখুন এটা তাদের বাড়ি। আসলে ওখানে বাড়ি দেখানোটা ফ্যাক্ট ছিল না, ফ্যাক্ট ছিল বাপ্পি তার ফুপা ফুপির বাসাতে গাড়িতে করে গিয়েছে। সো বাপ্পি তার গাড়িটাকে বারবার প্রদর্শন করাতে যাচ্ছিল, এই জন্য একটু পর সে বাড়ি দেখানোর নাম করে সে তার গাড়িটাকে দেখাচ্ছিল, ঠিক আছে? ক্যামেরা যে 2-3বার এদিকে ওদিক মুভ করেছে, প্রত্যেকবারই ক্যামেরাতে বাপ্পি তার গাড়িটাকে দেখিয়েছে, বারবার এটা বোঝানোর জন্য আমরা আজকে আমার ফুপা ফুপির বাসাতে গাড়িতে চড়ে এসেছি, নিজেদের গাড়িতে চড়ে। সো এই বিষয়টা ছিল আসলে বাপ্পির একটা অহংকার, ঠিক আছে? অহংকার বোঝানো একটা অঙ্গভঙ্গি আর কি। তো যাই হোক, তারপরে বাপ্পি বাসাতে ঢোকে, মানে অকল্পনীয় একটা গেস্টের বাসায় আপনি যখন প্রথমত বাসায় ঢুকবেন, সেখানে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করবেন, তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করবেন, কেমন আছেন, ভালো আছেন কিনা, এই আলাপচারিতা করবেন, গল্পগুজব করবেন, তাদের সাথে হাসি তামাশা করবেন, হাসি ঠাট্টা করবেন, খাবার দাবার খাবেন, কুশল বিনিময় করে চলে আসবেন। কিন্তু বাপ্পি ওইখানে বাসাতে ঢোকার মাত্র তার ফুপা ফুপির সাথে কুশল বিনিময় তো অনেক পরের কথা, সবার আগেই ক্যামেরাটা নিয়ে ঢুকে পড়েছে তাদের বেডরুমে। অকল্পনীয়, হাস্যকর, কোনোভাবেই এটা মানা যায় না। বাপ্পি তার ফুপা ফুপির বাসায় গিয়েছে, কোথায় সে তার ফুপা ফুপিকে নিয়ে গল্প করবে, বলবে কেমন আছেন, ভালো আছেন কিনা, তার মার বিষয়ে কথা বলবে, এগুলো করবে। সেগুলো না করে বাপ্পি সবার আগে ক্যামেরা নিয়ে ঢুকেছে তার ফুপা ফুপির বেডরুমে। কেন ঢুকেছে আপনাদেরকে দেখাবে, যে দেখেন বেডরুমে কি আছে, এই বেডরুমে আমার ফুপা ফুপি শয়, এটা আমার ফুপা ফুপির একমাত্র ছেলে, তার বেডরুমে যে দেখুন এটা ওয়াশিং মেশিন, এটা ডিজিটাল ক্লক, এটা তাদের ডাইনিং টেবিল, দেখুন কি কি আছে। সবচেয়ে হাস্যকর যে জিনিসটা লেগেছে, এবং আমার নিজের কাছে লজ্জা লাগছিল, বাপ্পি একটা পুরুষ মানুষ হয়ে সে মহিলাদের মতো রান্নাঘরে ঢুকে পড়েছিল, এবং সেটা কার রান্নাঘরে? তার ফুপা ফুপির রান্নাঘরে। প্রথমবারের মতো বাপ্পি এসে যে ঘুরছে, সে ঢুকে পড়েছে তার ফুপা ফুপির রান্নাঘরে। শুধু রান্নাঘরে ঢুকেই লাভ হয়নি,
রান্নাঘরের লাইটটা বন্ধ ছিল, লাইটটাকে অন করলো, রান্নাঘরে অনেক ময়লা আবর্জনা ছিল, কারণ তার ফুপা ফুপি রান্না বান্না করে এখানে জিনিসপত্র রেখে গিয়েছিল, বাপ্পি সেগুলোকেও দেখাচ্ছিল। শুধু তাই নয়, রান্নাঘরের পাশে একটা সাব কিচেন থাকে, আমরা অনেকে সেটাকে বলে থাকি যে একটা জাস্ট ডিশ ওয়াশের জন্য একটা ছোট্ট একটা কিচেন রুম করা হয়, যেখানে আসলে আলো বাতাস পাস করে এবং থালা বাসনগুলোকে আলাদাভাবে ধোয়া হয়, একটা সাব কিচেন রুমও আমরা বলে থাকি অনেকে। তো কিচেনের পাশে একটা ছোট্ট রুম ছিল বারান্দার মতো, বাপি সেখানেও ঢুকে পড়ে, সেখানে ঢুকে দেখা যায় যে এখানে আরেকটা কিচেনের জন্য রুম আছে। মানে কী রে ভাই, এটা কী ভাই, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, হ্যাঁ আপনি অনেক বড় লোক ভাই, কিন্তু ভাই আপনি তো সব থেকে বড় লোক আপনি ঠিক আছে, আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনি তো ছোটো লোকের পরিচয় দিচ্ছেন না। আপনি মহিলাদের মতো রান্নাঘরে ঢুকে পড়েছেন কেন? তিশা ঢুকলে বুঝতাম তিশা একটা মহিলা মানুষ, রান্নাঘরে ঢুকেছে। আপনি বেটা হয়ে আপনি কীভাবে করে একটা মহিলা মানুষের মতো রান্নাঘরে ঢুকে পড়েন? আবার রান্নাঘরে ঢুকে সাব কিচেনে আপনি চলে যাচ্ছেন ভিডিও করতে। মানে এগুলো তো লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। বাপ্পির ফুপা ফুপির একটা মাত্র ছেলে ছিল দর্শক, বাপ্পি কয়েকবারই বলেছে এটা আমার ফুপার মানে একমাত্র ছেলে, আর কেউ নেই। তো ওই ছেলেটাও কিন্তু যথেষ্ট বিরক্ত হচ্ছিল, ওই ছেলেটা কিন্তু অ্যাডাল্ট বড় ছেলে, এবং বাপ্পি তাকে যেভাবে ট্রিট করছিল মানে ওই ছেলে মনে এখনও তার মায়ের বুকে দুধ খায় এরকম একটা অবস্থা, বাপ্পি এমন ওই ছেলেকে ট্রিট করছিল মনে হয় শিশু। তো এটা কিন্তু ছেলে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, ফ্রাস্ট্রেটেড ফিল করছিল, এবং ওই ছেলেটা কিন্তু বিরক্ত হওয়ার কারণে কিন্তু বারবার করে মানে বাপ্পির কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। বাপ্পি প্রশ্ন করছিল উল্টাপাল্টা যে এটা কি গাছ, এটা কি গাছ, ওই ছেলে জেনে শুনে কোনো উত্তর দেয়নি। পরে বাপ্পি নিজে বলছে এটা বনসাই, অনেক দামি গাছ। যদিও আমার কাছে সঙ্গে ওটা বনসাই গাছ কিনে আমার কাছে বনসাই মনে হয়নি। তো বাপ্পি কিন্তু ছেলে টোটালি পাত্তা দেয়নি এবং সে বিরক্ত হচ্ছিল। সো এই বিরক্ততার মধ্যেই বাপ্পি আসলে সেদিকে নজর দেয় না, সে একবার তাদের বাসার ছাদে চলে যেতে চায়, বেডরুমে গিয়েছে, রান্নাঘরে গিয়েছে, ডাইনিং স্পেস দেখাচ্ছে, কী কী ফার্নিচার আছে সেগুলো দেখাচ্ছে। ওর মধ্যে আবার মনে পড়েছে ব্যালকনিতে যেতে হবে, ব্যালকনিতে গিয়ে তাদের বাসায় আম গাছ আছে, ওই যে আম ধরেছে, এগুলোও দেখাচ্ছে। মানে এটাকে একটা জাস্ট জোক, একটা জোক বলতে হবে, মানে বাপি পুরোটা একটা জোক বানিয়ে দিয়েছে তার ফুপুর বাসাটাকে, এমনভাবে চলাফেরা করছে। এটা তো হলো বাপ্পের বিষয়। আসি তিশার বিষয়, তিশাও ঠিক একই রকম, আলাদা কিছু না। দেখলাম তিশার তো বেটা মানুষ খুব ভালো লাগে জানেন, পুরো ক্যামেরা জুড়ে দেখলাম তিশা খালি তার মানে বাপ্পির ফুপু যে ছেলেটা আছে সে ছেলেটাকে ভিডিও করছে, কানা চিপায় একটা না একটা জায়গায় তার ছেলে থাকবেই। কোনো একটা সময় দেখা গিয়েছে ওই ছেলেটা তার মায়ের সাথে কথা বলতে রান্নাঘরে গিয়েছে। মানে কতটা অপদার্থ তিশা চিন্তা করেন, সে ওই ছেলের পিছনে পিছনে রান্নাঘরে চলে গিয়েছে কী কথা বলে শোনার জন্য, সেটাকে ভিডিও করছে। হাস্যকর ভাই, মানে হাস্যকর। আমি দেখলাম বাপ্পির যে ফুপু তারা বাপ্পির সাথে পরবর্তীতে কথা বলছিল না ঠিক মতো, কারণ কথা বলবে কি, তারা বিরক্ত হচ্ছিল, কারণ একটা মানুষের বাসাতে গিয়ে আপনি তাদের প্রাইভেসি নষ্ট করে তাদের ভিডিওগুলো করবেন, মানে এগুলো তো তারা সহ্য করবে না। সবচেয়ে বড় বিষয় বাপ্পির ফুপু যথেষ্ট মুরব্বী, বৃদ্ধ হয়ে গেছে। তিশা কি বলছে, তিশা বলছে আমি তো যাই আমার বোরখাটা খুলে আসি, এই কথা বলে মানে তিশা গিয়েছে কই, সে গিয়েছে বাপ্পির ফুপির বেডরুমে। সে কিন্তু বোরখাটা খুলেনি, সে কিন্তু কিছুই খুলেনি, বরং সে গিয়ে কী করলো, সে গিয়ে বাপ্পির ফুপির বেডরুম দেখাচ্ছে, বিছানা দেখাচ্ছে, এই যে দেখেন বিছানা এখানে ঘুমায়, বালিশ দেখাচ্ছে, কাঁথা দেখাচ্ছে। ভাই একটা মানুষের বেডরুম কখনো দেখাতে হয় না, বরং এরকম আমি হাদিস শোনা গেছে যে যদি কোনো মানুষ, তৃতীয় কোনো ব্যক্তি কোনো একটা দম্পতির বেডরুমে নজর দেয় বা চোখ দেয়, তাহলে তার চোখ পাথর মেরে উঠিয়ে দিতে বলা হয়েছে। তাহলে সেই জায়গায় তিশা কী করছে, সে বাপ্পির ফুপির বেডরুম পুরো বিশ্বের কাছে দেখাচ্ছে, এতে করে তাদের প্রাইভেসি যেভাবে নষ্ট হচ্ছে, তারা গুনার ভাগীদারও হচ্ছে, কারণ যত মানুষ তাদের বেডরুমটা দেখবে এটা তাদের কাছে কিন্তু গুণাকারে চলে যাবে। ভাই আপনার যেভাবে উলঙ্গ পরিবার, ন্যাংটা পরিবার সবাই বলে, আপনারা চান সবাইকে আপনাদের উলঙ্গ করতে, ভাই সবাই তো আপনাদের উলঙ্গ না, সবার কাছে ফোন থাকে, সবাই চাইলে ভিডিও করতে পারে, ভ্লগ করতে পারে। ওই ছেলেরা তো পারে একটা ক্যামেরা অন করে ভিডিও করতে, ভ্লগ করতে, তাদের বেডরুম দেখাতে, দেখেন না তো, তাদের প্রয়োজন বোধ হয় না। কিন্তু আপনারা এগুলো করে কী করছেন, তাদের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছেন, তাদের একটা গোপনীয়তা থাকতে পারে, আপনার সে গোপনীয়তা নষ্ট করছেন, এতে করে তো আসলে তাদের মান সম্মানহানি আপনারা করছেন, সম্মানহানি করছেন আপনারা তাদের। তো এটা কোন ধরনের ভদ্রতা, একটা মানুষের বাসায় আপনারা ইনভাইটেশনে গিয়েছেন, খেতে গিয়েছেন, খাবার দাবার পরের কথা গিয়ে আগে বাসা ভিজিট করা শুরু করেছেন, কোথায় সিঁড়ি, কোথায় বাথরুম, কোথায় রান্নাঘর, কোথায় কোন মহিলা থাকে, কোথায় কার বেডরুম, এগুলো দেখাতে শুরু করেছেন। এগুলো কোন ধরনের পার্সোনালিটির মধ্যে পড়ে আমি জানি না। এগুলো করে কিন্তু বাপির ফুপু যথেষ্ট বিরক্ত হচ্ছিল, এমনকি দেখা গিয়েছে ক্যামেরার সামনে যেমন কথাও বলেনি, বাপ্পিকে তেমন পাত্তাও দিচ্ছিল না। দিবে কেন দর্শক, কারণ তাদের বিরক্ত লাগছিল, তাদের কারণে কিন্তু তাদের সম্মানহানিও হচ্ছিল, সেটা কারোরই ভালো লাগার কথা না। আর তিশা সারাক্ষণ খেলে ছেলেটার পিছনে ঘোরাঘুরি করছিল, এটাও কিন্তু আরও লজ্জাজনক বিষয়। সো দর্শক,
এই যে জিনিসগুলো বললাম এগুলো আসলে ছিল বাপ পিতৃষা সম্পর্কে এইটা বলার কথা যে তারা একটা মানুষের বাসায় গিয়ে কিভাবে তাদের সম্মানহানি করছিল, কিভাবে তাদের প্রাইভেসি নষ্ট করছিল। একটা মানুষের বাসায় ঘুরতে গেলে কি ব্যবহার করতে হয় সেটা বাপ পিতৃষা এখনও শিখতে পারেনি। বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু সামান্য ভদ্রতাটুকু, এই কমন সেন্সটুকু বাপ পিতৃষার মধ্যে এখনও গ্রো করেনি। এটাই আমি আজকে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। তো যাই হোক দর্শক, আজকে অনেকগুলো বিষয় জানিয়েছি। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আজ বেশি কিছু বলছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।